আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 1 এর প্রথম চ্যাপ্টার সেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুতেই আমি তোমাদের কিছু কথা বলবো। তোমরা বোর্ড এক্সাম দিলে, অর্থাৎ মাধ্যমিক এক্সাম দিয়ে তোমরা বুঝতে পারলে যে অঙ্কের প্রশ্নে যেগুলো মাল্টিপল চয়েস, অর্থাৎ যে তোমাদের প্রথমে যে 6টি মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল, সেখান থেকে বুঝতে পেরেছো যে কোনো টপিকের ভালো করে বেসিক কনসেপ্ট নিয়ে টপিক সম্পর্কিত সমস্ত তথ্য জানলে তবেই এই মাল্টিপল চয়েস কোশ্চেন পারা যায়। তো তোমাদের সেমিস্টার 1-এ যে সিলেবাস আছে সেখানে তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, অর্থাৎ 40টি মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। তাই এই 40টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করতে গেলে বা ভবিষ্যতে তোমরা ডব্লিউবি জেই বা জেই মেন, জেই অ্যাডভান্স এই ধরনের এক্সাম দেবে, সেখানেও মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে তোমাদের যে কোনো চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট এবং যে সূত্রগুলো আছে সেগুলো খুব সুন্দর করে তৈরি করতে হবে এবং বুঝতে হবে। সেই সূত্রগুলো ভালো করে মাথায় রাখলে তবেই তোমরা অঙ্ক করতে পারবে। এবং প্রচুর পরিমাণে অঙ্ক নিজেরা করো, পার্টিকুলার কোনো বই ফলো করো না। আমাদের অনেক রকমের বই পাওয়া যায়, যেরকম ছায়া প্রকাশনীর বই আছে, সাঁতরার বই আছে, এই ধরনের বইগুলোকে ফলো করো। যে কোনো একটি বইকে ফলো করো না এবং নিজে নিজে করার চেষ্টা করো। এবং বিভিন্ন যে কোশ্চেন ব্যাংক পাওয়া যায় সেই কোশ্চেন ব্যাংকগুলো এখনই কালেক্ট করে নাও, নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো তোমাদেরকে আমি সেট সংক্রান্ত যে বেসিক কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্টটা এই ভিডিওতে দেব। সেই বেসিক কনসেপ্টটা তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং খাতায় সেগুলোকে নোট ডাউন করবে। খাতায় নোট ডাউন না করলে কিন্তু তোমরা সূত্রগুলো বুঝতে পারবে না। আর এই বেসিক কনসেপ্টটা যদি একবার ভালো করে তৈরি করতে পারো, আমি কথা দিচ্ছি সেট সংক্রান্ত যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এই ভিডিওতে আমি বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং আমার পরবর্তী যে ভিডিও আসবে সেখানে তোমাদেরকে বিভিন্ন এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হয় সেগুলো সলভ করে দেখাবো এবং সেখানে এই বেসিক কনসেপ্ট, অর্থাৎ এই যে সংজ্ঞা এবং সূত্রগুলো কিভাবে কাজে লাগছে সেগুলো তোমাদেরকে আমি করে দেখাবো। আর অবশ্যই তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, স্কিপ করবে না। পুরো ভিডিওটা যদি দেখো তবেই সূত্রগুলো ভালো করে বুঝতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। চলো তাহলে স্টার্ট করা যাক। বুঝতে গেলে আগে তার সংজ্ঞা ভালো করে বুঝতে হবে। সংজ্ঞাটি হলো, সেট হলো কতকগুলি সুসংজ্ঞাত, পরস্পর ভিন্ন এবং ক্রমনিরপেক্ষ পদের সংকলন। এবার এখানে যে শব্দগুলো আছে, যে কতকগুলি সুসংজ্ঞাত, সুসংজ্ঞাত কথার অর্থ কি না? সুসংজ্ঞাত কথার অর্থ এক বা একাধিক নির্দিষ্ট নিয়ম যার দ্বারা বোঝা যায় পদ বা বস্তুটি সংকলনের অন্তর্গত হবে কি হবে না। উদাহরণস্বরূপ ধরো তোমাদের বলা হলো যে তোমাদের ক্লাসে যারা গণিতে, তোমাদের যে বোর্ড এক্সাম হলো, যারা গণিতে 80 থেকে 90-এর মধ্যে পাবে তারা এ সেট। তাহলে এ সেটের মধ্যে কারা থাকবে না? 80 থেকে 90-এর মধ্যে যে নাম্বারগুলো যে সমস্ত স্টুডেন্ট পাবে তারা এ সেটের মধ্যে থাকবে। তার মানে যদি তোমার ক্লাসে সুজয়, রহিম, রাম, প্রিয়া এই ধরনের 3জন স্টুডেন্ট বা 4জন স্টুডেন্ট যদি 80 থেকে 90-এর মধ্যে পায় তাহলে এ সেটের মধ্যে ওই 4জন থাকবে। তাহলে সুসংগত কথার অর্থ হলো একটা নির্দিষ্ট নিয়ম। এখানে নির্দিষ্ট নিয়মটা কি হলো? যে উদাহরণটা বললাম, যে তোমাদের ক্লাসে তোমাদের যে বোর্ড এক্সাম হলো সেই বোর্ড এক্সামে যারা 80 থেকে 90-এর মধ্যে গণিতে নাম্বার পেয়েছে তারা এ সেটে থাকবে। সুসংগত হয়ে গেল। পরস্পর ভিন্ন, এই যে নামগুলো বললাম, যে সুজয়, রহিম, রাম, প্রিয়া, এই যে 4টি নাম বললাম, এরা পরস্পর ভিন্ন এবং ক্রমনিরপেক্ষ, অর্থাৎ এরা কে প্রথম কে দ্বিতীয় এরকম কোনো ক্রমে থাকবে না, সেটের মধ্যে থাকবে। যে ধরো তুমি পরপর কে কত নাম্বার পেয়েছে সেখানে সাজাতে হবে না। ধরো রাম পেয়েছে 80, রহিম পেয়েছে 85, প্রিয়া পেয়েছে 89, তো এই নাম সুজয় পেয়েছে 85। তো এই নাম্বারগুলো কে কত পেয়েছে সে অনুযায়ী ধরো মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সেটি হচ্ছে ক্রমনিরপেক্ষ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সুসংগত কথার অর্থ কি না? এক বা একাধিক নির্দিষ্ট নিয়ম যার দ্বারা বোঝা যায় পদ বা বস্তুটি সংকলনের অন্তর্গত হবে কি হবে না। এবার হচ্ছে সেটের যে পদগুলো হলো, এই যে নামগুলো বললাম যে এ সেটের মধ্যে তোমাদের ক্লাসে সুজয়, রহিম, রাম এবং প্রিয়া 4জন থাকবে। তাহলে এই 4জন কি না ওই সেটের পদ। তার মানে কোনো সেটের অন্তর্গত বস্তুসমূহের প্রত্যেকটিকে সেটের একটি পদ বলা হয়। এবার সেটকে আমরা কিভাবে
প্রকাশ করি। সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হরফের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল এ বি সি ডি এক্স ওয়াই জেডের যে কোনো একটি দ্বারা একটি সেট এবং ছোট হরফের অক্ষর অর্থাৎ স্মল লেটারের এ বি সি ডি এক্স ওয়াই জেড দ্বারা কোনো সেটের পদসমূহ সূচিত হয়। তো এবারে কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের সেটটা বোঝায়। এক্সাম্পল হিসাবে তোমাদের বলে দেওয়া হলো যে এ সেটের মধ্যে যেহেতু বললাম একটা সেটকে ক্যাপিটাল লেটারে লেখা হয় সেই জন্য ক্যাপিটাল লেটারে লিখলাম। এবারে বলছি উদাহরণটা যে এ সেটের মধ্যে কি না 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি থাকবে। মৌলিক সংখ্যা থাকবে। বোঝা গেল? যে সেটের মধ্যে কারা থাকবে? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি থাকবে। তার মানে এখানে সংজ্ঞাটা কি? সুসংজ্ঞাত মানে সংজ্ঞাটা নির্দিষ্ট নিয়মটা কি না 1 থেকে 10-এর মধ্যে যারা মৌলিক সংখ্যা তারা এ সেটে থাকবে। তাহলে আমরা লিখলাম এ। এবার সেটকে প্রকাশ করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো বসবে। তাহলে প্রথম মৌলিক সংখ্যা কত? 2 বসবে, 3 বসবে। এবার বলবে স্যার 4 বসাবো না, 4 বসাতে পারবে না, কারণ বলেছে কি মৌলিক সংখ্যা। এবার বুঝতে পারছো? তার মানে এই যে নির্দিষ্ট নিয়ম যে নিয়ম মানে সুসংজ্ঞাত যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বসবে সে তাহলে বাধা দিচ্ছে 4কে এ সেটে থাকার জন্য। তার মানে 4 থাকবে না, 5 থাকবে, 6 থাকতে পারবে না কারণ 6 মৌলিক সংখ্যা নয়। তারপর 7 থাকবে, 8 থাকতে পারবে না মৌলিক সংখ্যা নয়, 9ও থাকতে পারবে না, 10ও থাকতে পারবে না। তাহলে বোঝা গেল ব্যাপারটা? তাহলে এ সেটের মধ্যে যে সংজ্ঞাটা দেওয়া ছিল 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে, তাহলে এ সেটের মধ্যে কারা থাকলো? 2, 3, 5 আর 7। ব্যাপারটা বোঝা গেল উদাহরণটা? এবারে সেটের যে কোনো পদকে আমরা কিভাবে প্রকাশ করব দেখো। ধরো তোমায় বলে দিল যে এক্স এ সেটের একটি পদ, এক্স এ সেটের একটি পদ। তাহলে আমরা কিভাবে এটাকে প্রকাশ করব? এক্স এ সেটের একটি পদ আমরা এইভাবে প্রকাশ করব, এক্স বিলংস টু, এইভাবে একটা লাইন টেনে মানে কার্ভ এঁকে মধ্যিখানে একটা লাইন, এক্স বিলংস টু এ। এটাকে কি বলা হয়? এটা কিভাবে পড়বো আমরা এইভাবে পড়বো যে এক্স বিলংস BELONGS বিলংস টু এ। ব্যাপারটা বোঝা গেল? তার মানে যে কোনো সেটের, ধরো তোমাদের যে উদাহরণটা দিয়েছি এখানে, তার মানে কি হবে? 2 যেহেতু এ সেটের মধ্যে আছে সেজন্য আমরা লিখবো 2 বিলংস টু এ। 3 আছে সেজন্য আমরা লিখবো 3 বিলংস টু এ। 5 আছে আমরা লিখবো 5 বিলংস টু এ। 7 আছে 7 বিলংস টু এ। মানে কোনো একটি পদ যদি একটা সেটের মধ্যে থাকে তাহলে আমরা কিভাবে ডিনোট করি না এক্স এ সেটের একটি পদ, অর্থাৎ এক্স এ সেটের মধ্যে আছে বা এক্স এ সেটের অন্তর্গত। এটাকে এইভাবেও বলা যেতে পারে এক্স এ সেটের অন্তর্গত, এক্স এ সেটের অন্তর্গত, এক্স এ সেটের অন্তর্গত। তাহলে আমরা কি লিখবো না এক্স বিলংস টু এ। এটা কিভাবে পড়া হয়? এক্স বিলংস টু এ। এই যে মধ্যিখানে যে চিহ্নটি আছে একটু কার্ভ এঁকে মধ্যিখানে একটা স্ট্রেট লাইন, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু চিহ্ন। বোঝা গেছে ব্যাপারটা? এবার যদি ধরো একটা পদ ওয়াই যে এ সেটের একটি পদ নয়, এ সেটের পদ নয়, এ সেটের পদ নয়, মানে এ সেটের পদ যদি না হয় তখন আমরা কিভাবে ডিনোট করব? একইভাবে যে ওয়াই বিলংস টু যে চিহ্নটা ছিল সেটাকে ওপর থেকে কেটে দেবো, সেটা তাহলে কি হবে? নট বিলংস টু এ। তাহলে এটা কিভাবে পড়বো না ওয়াই ইজ নট বিলংস টু, ওয়াই ইজ নট বিলংস টু এ, ওয়াই ইজ নট বিলং টু এ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ওয়াইটা যদি এ সেটের মধ্যে না থাকে তাহলে আমরা লিখবো ওয়াই ইজ নট বিলংস টু এ। এবারে লক্ষ্য করো আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে এ সেটের মধ্যে 2, 3, 5, 7 আছে, তার মানে 4 নেই।
তার মানে আমরা কি লিখবো, 4 ইজ নট বিলংস টু, কেটে দিলাম, বিলংস টু চিহ্ন দিয়ে তাকে কেটে দিলাম, বিলংস টু এ। বা ওই সেটের মধ্যে 8 নেই, তার মানে আমরা কি লিখবো, 8 ইজ নট বিলংস টু এ। তাহলে জিনিসটা বোঝা গেল। আরেকটি উদাহরণ দিচ্ছি, ধরো তুমি বলা হলো যে ভি দ্বারা ইংরেজি বর্ণমালার ভাওয়েল সূচিত হয়, ইংরেজি বর্ণমালার ভাওয়েল, VOWEL, ভাওয়েল সূচিত হয়। তাহলে বলো তো ভি সমান কি হবে, ভি সমান তাহলে কি হবে, বললাম সেট কন্টিনিউইং, এটাকে বাবা সেট কন্টিনিউইং সেকেন্ড ব্র্যাকেট, এবার ভাওয়েলগুলো কি হয় বলো, এ, ই, আই, ও, আর, ইউ। তার মানে ভি এর মধ্যে কে কে থাকবে, এ, ই, আই, ও, ইউ। এবার দেখো ভি এর মধ্যে এ আছে, তার মানে এ বিলংস টু ভি, ভি এর মধ্যে ই আছে, তাহলে ই বিলংস টু ভি, এইভাবে আই বিলংস টু ভি। এবার দেখো এই ভি এর মধ্যে বি নেই, তাহলে আমরা কি লিখবো, বি এর ক্ষেত্রে হবে বি নট বিলংস টু ভি। বুঝতে পারছো ব্যাপারটা, সি ইজ নট বিলংস টু বি, তার মানে থাকলে বিলংস টু আর না থাকলে নট বিলংস টু। যেরকম ও আছে, তাহলে ও বিলংস টু এ। তারপর দেখো ইউ আছে, তাহলে ইউ বিলংস টু এ। তার মানে আমরা যে সেট সম্বন্ধে কি বুঝলাম, যে সেট হলো কতকগুলি সুসংজ্ঞাত পরস্পর ভিন্ন এবং ক্রমনিরপেক্ষ পদের সংকলন। এবার সুসংগত মানে একটা নির্দিষ্ট নিয়ম, যার দ্বারা আমরা বলতে পারি যে কোনো পদ বা বস্তু ওই সংকলনে থাকবে কি থাকবে না। যেমন ধরো আমি বললাম ভি দ্বারা ইংরেজি বর্ণমালার ভাওয়েল সূচিত হয়, এবার এ তাহলে ভি এ থাকবে, হ্যাঁ থাকবে, কারণ এ ভাওয়েল। তাহলে নির্দিষ্ট বিটা কি থাকবে, না থাকবে না, কারণ এটা কনসোনেন্ট। তাহলে আমি বলে দিতে পারছি যে নিয়মটা সাহায্যে বলতে পারছি যে একটা পদ ওই সেটে থাকবে কি থাকবে না। এবারে আসি সেটের উপস্থাপন, অর্থাৎ প্রেজেন্টেশন অফ সেট, সেটের উপস্থাপন বা ইংলিশে বলা হয় প্রেজেন্টেশন অফ সেট। সেটকে আমরা কিভাবে প্রেজেন্ট করি। দুটো পদ্ধতি আছে, একটাকে বলা হয় রোস্টার পদ্ধতি অথবা ছক বন্দীকরণ পদ্ধতি, ইংরেজিতে হচ্ছে রোস্টার পদ্ধতি, অর ছক বন্দীকরণের ইংরেজি হচ্ছে ট্যাবুলার মেথড। আর একটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি, আরেকটি কি ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টি মেথড অর সেট বিল্ডার মেথড। তো দুটো পদ্ধতিতে আমরা সেটকে রিপ্রেজেন্ট করে থাকি। এবারে আমি আলোচনা করব যে রোস্টার পদ্ধতি বা ছক বন্দীকরণ পদ্ধতি বা ট্যাবুলার মেথডটা কি। তাহলে বলছে যে রোস্টার অথবা ছক বন্দীকরণ যে পদ্ধতিটি আছে সেটি কি না, যখন কোনো সেটের পদসমূহ সুস্পষ্টভাবে জানা থাকে তখন এই পদ্ধতি প্রয়োগে নির্দিষ্ট সেটটি প্রকাশ করা হয়। অর্থাৎ সেটে যে পদগুলো আছে সেগুলো আমরা জানি। যেমন একটু আগে যে তোমাদের উদাহরণ দিলাম যে ইংরেজি বর্ণমালা, দেখো উদাহরণ সব দেওয়া আছে এখানে, যে ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ সমূহের সেট, অর্থাৎ ভাওয়েল ভি হলে, ভাওয়েল সেট যদি ভি হলে তাহলে ভি সমান আমরা কি, ভি এর মধ্যে কে কে থাকবে আমরা জানি, এ, ই, আই, ও, ইউ। তাহলে ভি এর মধ্যে এ, ই, আই, ও, ইউ থাকবে। তাহলে এই যে পদগুলো আমরা জানি, এই পদগুলোকে লিখলে যে পদ্ধতিটা সাহায্যে এই পদগুলো আমরা লিখে থাকি সেটি হচ্ছে তোমার রোস্টার পদ্ধতি। অর্থাৎ যখন কোনো সেটের পদসমূহ সুস্পষ্টভাবে জানা থাকে, তাহলে আমরা এই যে ভাওয়েলের মধ্যে এই আই, ও, ইউ, এই পদগুলো আমরা সুস্পষ্টভাবে জানি, তাই আমরা লিখতে পারছি। তাহলে এই যে পদ্ধতিতে সেটকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে রোস্টার পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী সেটের পদসমূহ একটি বন্ধনীর অধিকাংশ ক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে থাকি, মধ্যে একটি পর একটি পদ যে কোনো ক্রমে আমরা উপস্থাপিত করে থাকি। যেরকম ধরো ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, আর আমরা যদি লিখি ও, আই, ইউ, এ, ই, সেটিও হবে অন্য যে কোনো ক্রমে স্বরবর্ণ লেখা উপস্থাপিত আমরা করতে পারি। অর্থাৎ রোস্টার মেথডটা কি হলো না, যখন আমরা কোনো সেটের পদসমূহকে সুস্পষ্টভাবে জানতে পারি, জানা থাকে, তখন সেটকে রিপ্রেজেন্ট যেভাবে আমরা করি সেটিকে বলা হয় রোস্টার মেথড। এতক্ষণ ধরে যে আমি এক্সাম্পল দিলাম সবই হচ্ছে রোস্টার মেথড। অর্থাৎ একটু আগে যে আমি এক্সাম্পল দিলাম তোমাদের,
এই যে এক্সাম্পলটা তোমাদের দিয়েছিলাম একটু আগে, যে এ সেটের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে, তাহলে এ সেটের মধ্যে কে কে আছে, 2, 3, 5, 7, কারণ আমরা জানি যে এ সেটের মধ্যে যে পদগুলো আছে সেগুলো আমরা জানি। তার মানে সুস্পষ্টভাবে যদি আমরা জানি তাহলে যে পদ্ধতিতে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে বলা হয় রোস্টার মেথড। এবারে আসি সেট বিল্ডার মেথড। এবার হচ্ছে ধর্মভিত্তিক মেথড বা প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথড। বলছে এই পদ্ধতি অনুযায়ী কোনো সেটের পদসমূহ সরাসরি তালিকাবদ্ধ না করে পদসমূহের যে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে তা উল্লেখ করে সেটটি উপস্থাপন করা হয়। ব্যাপারটা কি, একটু আগে কি আমরা এলিমেন্টগুলো লিখছিলাম, এখানে এলিমেন্টগুলো লিখবো না, যে ধর্মটা মেনে চলে, দেখো এখানে লেখা আছে যে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে তা উল্লেখ করে সেটটি উপস্থাপন করা হবে। একটি উদাহরণ দিলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। যেরকম ধরো এখানে 1 নম্বর উদাহরণ যেটি দেওয়া আছে, যে 5 ও 25-এর মধ্যবর্তী যুগ্ম অখণ্ড ধনাত্মক সংখ্যা সেট এ হলে এ সমান এক্স, এই যে স্ল্যাশ টানা আছে এটাকে বলা হয় সাচ দ্যাট, এটাকে কি বলা হয়, সাচ দ্যাট এক্স একটি যুগ্ম অখণ্ড সংখ্যা। তার মানে 5 থেকে 25-এর মধ্যবর্তী যুগ্ম অখণ্ড সংখ্যা বলা হয়েছে, তাহলে এক্স সাচ দ্যাট এক্স একটি যুগ্ম অখণ্ড সংখ্যা এবং আরেকটি নির্দিষ্ট নিয়ম কি, 5 থেকে 25-এর মধ্যবর্তী, সেই জন্য 5 লেস দ্যান এক্স লেস দ্যান 25। বোঝা গেল? তাহলে ধর্মভিত্তিক যে পদ্ধতি তোমাদের যেটি আছে সেটি তোমাদের কি বলছে না, এই পদ্ধতি অনুযায়ী কোনো সেটের পদসমূহ সরাসরি তালিকাবদ্ধ না করে পদসমূহের যে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে তা উল্লেখ করে সেটটি উপস্থাপন করা হয়ে থাকে। আরও কয়েকটি উদাহরণ দিলে তোমরা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। এখানে বৈশিষ্ট্যগুলো যেরকম বলেছে এক্স সাচ দ্যাট পি এক্স, অথবা এক্স সাচ, এই যে স্ল্যাশ বা এই যে ডট ডট দুটো ডট দেওয়া আছে, এই চিহ্নটার নাম হচ্ছে সাচ দ্যাট। আরও তোমাদের ধরো উদাহরণ যদি লিখি, যে বলছে যে তোমায় বলে দিল যে একটা এক্সাম্পল আরও সেট বিল্ডার মেথডে দিচ্ছি, যে 6 এবং 15-র মধ্যবর্তী 6 এবং 15-র মধ্যবর্তী অখণ্ড সংখ্যা, মধ্যবর্তী অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা সমূহের সেট এ, অখণ্ড সংখ্যা সমূহের সেট এ। তাহলে এ দ্বারা কি হয় না, অখণ্ড সংখ্যা যেটা 6 এবং 15, তাহলে দুটো মেথডে আমি উদাহরণটা লিখব। প্রথমে হচ্ছে এ সমান হচ্ছে তোমার কি, প্রথম যেটা রোস্টার মেথড, রোস্টার মেথডে তার 6 থেকে 15 মধ্যবর্তী অখণ্ড সংখ্যা কত হবে না, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে এই যে মেথডটা কি হলো, এটা তোমার হলো রোস্টার মেথড। এটা কি হলো, রোস্টার মেথড। রোস্টার মেথড এটা আমরা লিখলাম। এবারে তোমাকে যদি বলা হয় এটা সেট বিল্ডার মেথডে লেখো, তাহলে সেট বিল্ডার মেথড এটা কি হবে না, এ ইকুয়ালস টু দোস অফ এক্স সাচ দ্যাট, এই যে চিহ্নটাকে কি বলা হয়, দোস অফ এক্স সাচ দ্যাট, এই চিহ্নটাও ইউজ করা হয় বা এইটার জায়গায় স্ল্যাশ ইউজ করা হয়, এটি মানেও সাচ দ্যাট এক্স, দোস অফ এক্স সাচ দ্যাট কি বলেছে, 6 এবং 15 মধ্যবর্তী অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা, তার মানে এক্সটা কি, এক্স একটি কি অখণ্ড সংখ্যা, তাহলে সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু কি হয়ে গেল, অখণ্ড সংখ্যা, এক্স একটি ইকুয়ালস টু না, এক্স একটি অখণ্ড সংখ্যা, এক্স একটি অখণ্ড সংখ্যা এবং আরেকটি শর্ত আছে কি, সেই জন্য এবং আরেকটি শর্ত কি, 6 এবং 15 মধ্যবর্তী, তাহলে লিখতে হবে কি না, 6 লেস দ্যান এক্স লেস দ্যান 15। তাহলে দুটো পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। এটা কি হলো, এটা তোমার হচ্ছে সেট বিল্ডার মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টি মেথড। সাধারণত ইন জেনারেল এটাকে বলা সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড। তাহলে দুটো মেথড আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম।
একটা হচ্ছে রোস্টার মেথড, যেখানে আমরা পদগুলো দেখো পার্টিকুলারলি আমরা জানি যে কোন কোন পদ থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে পদগুলো লেখা হয় না, পদগুলো যে ধর্ম মেনে চলে। কি ধর্ম মেনে চলে? প্রথমেই বলা আছে 6 এবং 15 মধ্যবর্তী অখণ্ড সংখ্যা সমূহের সেট। তাহলে ধর্মটা কি? সেই সমস্ত এক্স, তার মানে এখানে পার্টিকুলার দেখো যেরকম 7, 8, 9, 10 এই পার্টিকুলার এলিমেন্টগুলো এখানে বসছে না, এখানে এক্স এর আকারে লেখা হচ্ছে, ইন ভেরিয়েবল প্রকাশ করা হচ্ছে। দোষ অফ এক্স সাচ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা এবং 6 লেস দ্যান এক্স লেস দ্যান 15। তার মানে দু রকম পদ্ধতিতে আমাদের সেটকে প্রকাশ করা হয়, একটা হচ্ছে রোস্টার মেথড আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। এবার আসি সেট সংক্রান্ত কিছু সংজ্ঞা। বলছে সসীম ও অসীম সেট, বলছে যে সেটের পদগুলি গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব, অর্থাৎ যে সেটের পদসমূহ সসীম তাকে সসীম সেট বলে, অর্থাৎ যে সেটের পদগুলি ইংলিশে বলা হয় কাউন্টেবল। কি? কাউন্টেবল, অর্থাৎ গণনা করা যায়, তাদের কি বলা হয়? সসীম সেট। যেমন ধরো এ একটা সেট, এ সেটের মধ্যে 2, 4, 6, 8 আছে। তার মানে এ সেটের পদ কটি পদ আছে আমরা গুনতে পারছি, 1, 2, 3, 4। কটি পদ আছে? 4টি পদ আছে। তার মানে এ সেটের পদগুলির সংখ্যা আমরা কি গুনতে পারছি, তাহলে এটি সসীম সেট। কিন্তু যদি তোমায় বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা ক্লাস 9-এ শিখেছো, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট কি না এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল এন দ্বারা। ক্লাস 9-এ শেখানো হয়েছিল। তাহলে এন সমান কি হবে? স্বাভাবিক সংখ্যা কারা? 1, 2, 3, 4, 5, 6 ডট ডট ডট। তো তোমরা এটা কি কাউন্ট করতে পারছো? কটি আছে স্বাভাবিক সংখ্যায়, কটি পদ থাকে তোমরা বলতে পারবে? তাহলে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে কটি পদ আছে আমরা কাউন্ট করতে পারছি না, তাহলে এটি কি হয়ে যাবে? এটি অসীম সেট। তাহলে এটি কি হয়ে যাবে? এটি হবে অসীম সেট। তার মানে সসীম সেট মানে হচ্ছে যে পদগুলো সংখ্যা গণনা করা যায়, পদগুলির সংখ্যা গণনা করা যায়। তাহলে অসীম সেটের সংজ্ঞাটা কি হবে? না যে সেটের পদগুলিকে গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব নয়। দেখো এন স্বাভাবিক সংখ্যার সেটকে গণনার দ্বারা নির্ণয় করা যাচ্ছে না, তাই অসীম সেট হবে যে সেটের পদগুলি গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব নয়, অর্থাৎ যে সেটের পদসমূহ অসীম তাকে অসীম সেট বলে। তাহলে সংজ্ঞাটা আমি এখানে লিখে দিলাম যে সেটের পদগুলি গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব নয়, অর্থাৎ যে সেটের পদগুলি অসীম তাকে অসীম সেট বলে। এরপর হচ্ছে একপদী সেট। তো এর তোমার নামটা থেকেই বোঝা যাচ্ছে যে একপদী মানে কি, যে সেটের মধ্যে একটি পদ থাকে। এই ইংলিশ টার্মগুলো তোমরা একটু জেনে রাখবে, তোমাদের ভবিষ্যতে যেই মেন অ্যাডভান্স বা ডব্লিউবি যে এক্সাম দেবে, বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতে তোমাদের ইংলিশ টার্মগুলো লাগবে। তো এর ইংলিশ হচ্ছে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট অর্থাৎ যে সেটের মধ্যে একটি মাত্র পদ থাকে তাকে বলা হয় কি? সিঙ্গেলটন সেট। তাহলে সিঙ্গেলটন সেট বা একপদী সেট কি না, যে সেটে কেবলমাত্র একটি পদ থাকে, তাকে একপদী সেট বা সিঙ্গেলটন সেট বলে। একপদী সেট একসঙ্গে হবে, একপদী সেট বলে। একপদী এই কথাটা একসঙ্গে হবে, ঠিক আছে? একপদী সেট বলে। যেমন ধরো এ একটা সেট কন্টিনিউং এক্স, তাহলে এর মধ্যে কটি পদ আছে? একটি আছে। বা বি একটা সেট কন্টিনিউং 7, একটি পদ আছে। এগুলো হচ্ছে রোস্টার মেথডে। আর যদি সেট বিল্ডার মেথডে লেখো, ধরো সি একটা সেট সাচ দ্যাট এক্স, সেই দোষ অফ এক্স সাচ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা, অর্থাৎ এক্সটা একটি অখণ্ড সংখ্যা, এক্স একটি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, ইংরেজিতে বলা হয় এটা অখণ্ড সংখ্যার ইংরেজি কি? হোল নাম্বার। এটি মানে ক্যাপিটাল ডব্লু দ্বারা প্রকাশ করা হয়, হোল ডব্লু, সেই জন্য ক্যাপিটাল ডব্লু দ্বারা। তাহলে এক্স একটি অখণ্ড সংখ্যা এবং তোমার 5 লেস দ্যান এক্স লেস দ্যান 6। এবার দেখো, সরি এটা 6 নয় 7 হবে, 5 লেস দ্যান এক্স লেস দ্যান 7। তাহলে দেখো
সি কি হলো, এক্স একটি অখণ্ড সংখ্যা এবং 5 লেস দ্যান এক্স লেস দ্যান 7। এবার দেখো 5 আর 7 এর মিডিলে অখণ্ড সংখ্যা কি আছে, 6 আছে, তাহলে এটিও একটি কি সিঙ্গেলটন সেট। বোঝা গেল ব্যাপারটা? মানে এটি হলো রোস্টার মেথডে তোমাদের বুঝিয়ে দিলাম, এটি হলো রোস্টার, আর এটা হচ্ছে কি সেট বিল্ডার মেথডেও বুঝিয়ে দিলাম, সেট বিল্ডার মেথডেও তোমাদের জিনিসটা বুঝিয়ে দিলাম। তাহলে একপদী সেট মানে যে সেটের মধ্যে একটি পদ থাকে, সেট কন্টিনিউইং এক্স, সেট কন্টিনিউইং 7, এগুলোকে বলা হয় সেট কন্টিনিউইং এক্স। ভালো করে যে ওয়ার্ডগুলো বলছে একটু মনে রাখবে, সেট কন্টিনিউইং মানে সেটের মধ্যে আছে, সেট কন্টিনিউইং এক্স, সেট কন্টিনিউইং এক্স মানে সেটের মধ্যে এক্স আছে, বা সেট কন্টিনিউইং 7, এগুলো হচ্ছে রোস্টার মেথড। আর সেট বিল্ডার মেথড এক্স সাচ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা এবং 5 লেস দ্যান এক্স লেস দ্যান 7। তা 5 আর 7 এর মধ্যে অখণ্ড সংখ্যা কে, অনলি 6, কিন্তু এখানে 6 লেখা হয়নি কারণ এটি একটি সেট বিল্ডার মেথড। এবার আসি শূন্য সেট, যার ইংরেজি টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, নাল অর ভয়েড অর এমটি। অর্থাৎ শূন্য সেটকে নাল সেটও বলে, ভয়েড সেটও বলে, অর এমটি সেট বলে। বলছে নির্দিষ্ট নিয়ম বা ধর্মের উপর ভিত্তি করে সংজ্ঞাত সেটের কোনো পদ না থাকলে তাকে শূন্য সেট বলে। অর্থাৎ ইন জেনারেল মানে যে সেটের মধ্যে কোনো পদ থাকে না। এবার শূন্য সেটকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি না, শূন্য সেটকে আমরা ফাই, তোমরা ত্রিকোণমিতিতে করেছো, ফাই, থিটা, আলফা, বিটা, গামা, এটা হচ্ছে ফাই। শূন্য সেটকে ফাই দ্বারা প্রকাশ করা, এটাকে কিভাবে পড়বে তোমরা না, ফাই। শূন্য সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, শূন্য সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই সেটের মধ্যে কোনো পদ থাকে না, তার মানে ফাই সমান কি হবে, ফাই সমান সেট কন্টেনিং ফাঁকা, এটি শূন্য সেট। অনেকে ভুল করে, এখানে একটা কথা বলে রাখি, ধরো তোমাকে বললো সেট কন্টেনিং 5, এটি কি শূন্য সেট? না, এটি শূন্য সেট নয়। কারণ দেখো শূন্য সেটের ডিফারেন্সটা, এই প্রশ্নটা খুবই দেয় ঘুরিয়ে, যে সেট কন্টেনিং 5 এটি কি শূন্য সেট? এটি কোনোদিনই শূন্য সেট নয়। শূন্য সেট মানে হচ্ছে এই জায়গাটা দেখো পুরো ফাঁকা আছে, এখানে 5 থাকলেও কি হচ্ছে, একটা পদই তো থাকছে, তাহলে সেটি কোনোদিন শূন্য সেট হতে পারে না। শূন্য সেট 5 দ্বারা প্রকাশ করা হয় এবং 5 সমান কি সেট কন্টেনিং ফাঁকা, অর্থাৎ কিছু থাকবে না। তাহলে সেট কন্টেনিং যদি 5 থাকে সেখানে কি একটা পদ আছে, তো 5 তো একটা পদ, তার মানে সেটি একটি সেট, তো তাহলে সেটি শূন্য সেট কি নয়, এটি শূন্য সেট নয়। অর্থাৎ সেট কন্টেনিং 5 ইজ নট এ এমটি সেট। ইন ইংলিশে কি বলবো না, সেট কন্টেনিং 5 ইজ নট এ এমটি সেট। বোঝা গেল ব্যাপারটা? উপসেট বলছে, ধরো এ ও বি দুটি সেট, এ ও বি দুটি সেট এমন যে বি সেটের প্রত্যেকটি পদ, বি সেটের প্রত্যেকটি পদ মানে কোনো পদকে বাদ দেওয়া যাবে না, বি সেটের প্রত্যেকটি পদ, বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের পদ, এ সেটের পদ হয়, তাহলে বি সেটকে এ সেটের উপসেট বলা হয়, উপসেট বলে। বোঝা গেল ব্যাপারটা? মানে দুটো সেট আছে এ আর বি, এমন যে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ। দেখো উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবে। ধরো এ সমান 4, 6, 8, 10, 14, 18, 20, তাহলে এ সেট একটা হলো। এবার বি একটা সেট কি না, বি সেট সমান হচ্ছে 6, 10, 18। এবার লক্ষ্য করে দেখো বি সেটের একটি পদ 6 এ সেটে আছে, বি সেটের একটি পদ 10 এ সেটে আছে, বি সেটের একটি পদ 18 এ সেটে আছে। তাহলে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে আছে, তাহলে বি সেটকে এ সেটের কি বলা হবে, সাবসেট। আমরা কিভাবে চিহ্নটা দেব, বি ইজ এ সাবসেট অফ এ, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন। কি এই যে চিহ্নটা হচ্ছে সাবসেটের চিহ্ন,
বোঝা গেল? বি ইজ এ সাবসেট অফ, তাহলে আমরা লিখবো বি ইজ এ সাবসেট অফ এ। এবারে যদি এ সেটে, তার মানে কি বোঝা গেল যে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে আছে, তাহলে আমরা চিহ্নে কিভাবে লিখব? তার মানে চিহ্নে মানে বি ইজ এ সাবসেট অফ এ হবে, বি ইজ এ সাবসেট অফ এ হবে যদি এক্স বিলংস টু বি, এটাকে ইমপ্লাই চিহ্ন, এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সটা যদি বিতে থাকে তাহলে এক্সটা এতে থাকবে। এটাই হচ্ছে তোমার উপসেট বা সাবসেটের চিহ্ন, যে একটা সেট আর একটা সেটের উপসেট কি করে হবে? যদি এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ। এবার উপসেট হবে না যখন, তখন আমরা কি লিখব? ধরো এ একটা সেট 1 2 3 4 5, আর বি একটা সেট 2 4 5 6। এবার লক্ষ্য করে দেখো বি সেটে একটা পদ আছে 6, যেটা এ সেটে নেই, সেক্ষেত্রে বি ইজ নট এ সাবসেট অফ এ। সেটা কিভাবে লিখবো? বি ইজ নট এ, মানে সাবসেটের চিহ্নটা দেব, সাবসেটের চিহ্নটা দিয়ে কেটে দেবো, বি ইজ নট এ সাবসেট অফ এ। তার মানে বি ইজ নট এ সাবসেট অফ এ কখন হবে? তার মানে তখন হবে যদি বি সেটে এমন একটা পদ থাকে যেটা এ সেটে নেই। বোঝা গেল? মানে বি সেটে কমপক্ষে একটি পদ থাকবে যা এ সেটের পদ নয়। তাহলে সাবসেট কখন হবে না? বি ইজ নট এ সাবসেট অফ এ কখন হবে না? যদি বি সেটে কমপক্ষে, মানে মিনিমাম একটা পদ থাকতে হবে, বি সেটে কমপক্ষে একটি পদ থাকে, কমপক্ষে একটি পদ থাকে যা এ সেটের পদ নয়, যা এ সেটের পদ নয়। তাহলে সাবসেট সম্বন্ধে বোঝা গেল যে একটা সেট আর একটা সেটের সাবসেট কখন হবে? যদি সেই সেটের প্রত্যেকটা পদ আর একটা সেটে থাকে। আর সাবসেট কখন হবে না? যদি সেই সেটের কোনো একটা পদ, কমপক্ষে একটা পদ থাকে যেটা এ সেটে থাকবে না, তাহলে সেটি সাবসেট হবে না। এবার হচ্ছে সমান সেট বা ইকুয়াল সেট। বলছে যে দুটি সেট এ ও বি সমান হবে, দুটি সেট এ ও বি সমান হবে যদি, কখন সমান হবে? যদি এ ইজ এ সাবসেট অফ বি, এবং দুটো একসঙ্গে হতে হবে, এবং বি ইজ এ সাবসেট অফ এ। বোঝা গেল? তার মানে এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হলে আমরা কি লিখব? আমরা লিখব এ ইকুয়ালস টু বি। অর্থাৎ দুটি সেট সমান দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে? এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ, তবেই দুটি সেট সমান হবে। এবার হচ্ছে যথার্থ উপসেট, ইংরেজিতে বলা হয় প্রপার সেট, ও অধিসেট বা ইংরেজিতে বলা হয় সুপার সেট। দুটি সেট এ ও বি এমন যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের পদ, কিন্তু এ সেটে কমপক্ষে একটি পদ থাকে যা বি সেটের পদ নয়, তাহলে বি সেটকে এ সেটের যথার্থ উপসেট এবং এ সেটকে বি সেটের অধিসেট বলা হয়। তাহলে প্রত্যেকটা লাইন তোমায় বুঝতে হবে কি বলছে। এ ও বি দুটি সেট এমন যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের পদ, কিন্তু এ সেটে কমপক্ষে একটি পদ থাকে যা বি সেটের পদ নয়। উদাহরণটা দেখে নাও। ধরো এ সমান 1 4 8 12 16, আর বি সমান 4 12 16। বোঝো সংজ্ঞাটা কি বলছি? তাহলে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের পদ, দেখো 4 আছে, 12 আছে, 16 আছে। এ সেটে কমপক্ষে একটি পদ, এ সেটে 1 আর 8, কমপক্ষে একটি, তার মানে একের বেশি হতে পারে, কিন্তু একটা থাকতেই হবে। তাহলে কমপক্ষে একটি পদ থাকে যা বি সেটের পদ নয়, তাহলে 1 আর 8 এটা কি বি সেটের পদ নয়? তাহলে এ সেটকে বলা হবে বি সেটের যথার্থ উপসেট। কিভাবে চিহ্নে প্রকাশ করা হয়? এ ইজ এ সাবসেট, অনলি সাবসেট অফ বি, প্রপার সাবসেট। বোঝা গেছে? নিচে যে একটা লাইন থাকতো সেইটা থাকবে না। বোঝা গেল? এক্ষেত্রে এটা ভুল লেখা হয়েছে, বি ইজ এ, একটু ভুল হয়ে গেছে, বি ইজ এ সাবসেট, প্রপার সাবসেট অফ এ নয় বি, কারণ বি সেটের প্রত্যেকটি পদ এ সেটে আছে, কিন্তু এ সেটের কমপক্ষে একটি পদ যা বি সেটে নেই, তাহলে বি সেটকে এ সেটের যথার্থ উপসেট বলা হবে। অর্থাৎ
বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। আমি প্রথমে ভুল করে এ লিখে ফেলেছিলাম, তো ঠিক করে দিলাম যে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সুপার সেট বা অধিসেট। তাহলে চিহ্নে কি হবে? চিহ্নে বলছে যে তাহলে চিহ্নে কি হবে না এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ, তাই তো? এবং একটা কথা আসবে কি এ ইজ নট ইকুয়ালস টু বি। এক্ষেত্রে কি হবে? এ আর বি সমান হবে না। প্রপার সাবসেটের ক্ষেত্রে এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ, অর্থাৎ বি ইজ এ সাবসেট অফ এ, মানে এক্স বিলংস টু বি ইমপ্লাই এক্স বিলংস টু এ এবং এ ইজ নট ইকুয়ালস টু বি। কিন্তু সাবসেটের ক্ষেত্রে এটা ছিল না। প্রপার সাবসেটের ক্ষেত্রে তোমার এ আর বি সমান হবে না। বোঝা গেল? প্রপার সাবসেট মানে হচ্ছে বি ইজ এ প্রপার সাবসেট অফ এ কখন হবে? যদি বি এর প্রত্যেকটা পদ এতে থাকে এবং এ কমপক্ষে, দেখো 1 এবং 8, এই কমপক্ষে একটি পদ থাকে যেটা বি এর পদ নয়। তাহলে সংজ্ঞাটা বোঝা গেল যে দুটি সেটের এ আর বি কীরকম না বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে থাকবে, কিন্তু এ সেটে কমপক্ষে একটি পদ থাকবে যা বি সেটের পদ নয়। তাহলে বি সেটকে এ সেটের যথার্থ উপসেট বলা হবে এবং এ সেটকে বি সেটের অধিসেট বলা হবে। তাহলে যথার্থ উপসেট অর্থাৎ প্রপার সাবসেট এবং সুপার সাবসেট বোঝা গেল এক্সাম্পল দিয়ে। নেক্সট তোমাদের 6 নম্বরে আসি। 6 নম্বর হচ্ছে সার্বিক সেট। এবার হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। বলছে সেট সম্পর্কিত কোনো আলোচনার ক্ষেত্রে বিশেষ রূপে সংজ্ঞায়িত সেট সমূহকে একটি নির্দিষ্ট বৃহত্তর সেটের উপসেট হিসাবে চিহ্নিত করা হলে ওই নির্দিষ্ট বৃহত্তর সেটটিকে আলোচ্য সেটগুলির সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। এটি একটি এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরো এ একটা সেট, এ বি সি, বি একটা সেট এক্স ওয়াই জেড, সি একটা সেট ই এফ জি এইচ আই কে। এবার লক্ষ্য করে দেখো এই যে সেটগুলো আমি লিখলাম এ বি সি, প্রত্যেকে যদি আমি এস ইকুয়ালস টু এই সেটটা লিখি যে এস এর মধ্যে এ বি সমস্ত আলফাবেট যত তোমার মানে ইংরেজি লেটার স্মল লেটার আছে, যদি আমরা লিখি এ বি সি ডি ই ডট 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 এক্স ওয়াই আর জেড, তাহলে লক্ষ্য করে দেখো এ বি সি প্রত্যেকেই, মানে এই যে এ বি সি লিখলাম তারা প্রত্যেকেই এস সেটের যথার্থ উপসেট, প্রত্যেকেই এস সেটের যথার্থ উপসেট। বোঝা গেল ব্যাপারটা? সংজ্ঞাটা প্রত্যেকেই এবিসি কি প্রত্যেকে এস সেটের যথার্থ উপসেট, কারণ প্রত্যেকেই দেখো এ এর মধ্যে এবিসি আছে সেটা কি এসে আছে, বি এর মধ্যে এক্স ওয়াই জেড আছে এসে আছে, ই এর মধ্যে ইএফ জি এইচ আই জে কে মিডলে আছে কারণ এ টু জেড তো আছে এখানে। তাহলে এক্ষেত্রে আমরা এসকে কি বলবো? তাহলে এক্ষেত্রে আমরা এসকে বলবো কি না সার্বিক সেট। এসকে কি বলবো? এসকে আমরা বলবো সার্বিক সেট। এক্সটা কি হয়ে যাবে? এক্সটা হয়ে যাবে তোমার সার্বিক সেট। সার্বিক সেট আমরা সাধারণত এস কি দ্বারা চিহ্নিত করি না সার্বিক সেটকে আমরা কি করি না ক্যাপিটাল এস, ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল এস অথবা ক্যাপিটাল ইউ যাই, ক্যাপিটাল ইউ যাই ইটা দ্বারা প্রকাশ করে থাকি, ইটা দ্বারা প্রকাশ করে। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটকে আমরা কি এস ইউ যাই অর ইটা দ্বারা প্রকাশ করে থাকি। সাধারণত আমরা এস আর ইউটাই সার্বিক সেটে ব্যবহার করে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এসটাকেই সার্বিক সেট হিসাবে ব্যবহার করি। তার মানে সার্বিক সেট কি হলো না সেট সম্পর্কিত আলোচনায় যে সেটগুলো নিয়ে আমরা মানে বিশেষ যে সংজ্ঞায়িত যে সেট সমূহ থাকে সেই সেটগুলোকে আমরা নির্দিষ্ট একটা সেটের উপসেট হিসাবে মানে বিবেচনা করি, তাই তো, বা চিহ্নিত করি। তাহলে সেই যে সেটটা সেটাকে বলা হবে সার্বিক সেট। দেখো এক্ষেত্রে উদাহরণে এ বি সি প্রত্যেকেই এস সেটের উপসেট, তাহলে এসটা কি হবে না সার্বিক সেট। তাহলে সংজ্ঞাটা আরেকবার দেখে নাও, উদাহরণটা বুঝেছো সংজ্ঞাটা আবার দেখো বুঝতে পেরে যাবে। সেট সম্পর্কিত কোনো আলোচনার ক্ষেত্রে বিশেষ রূপে সংজ্ঞায়িত সেট সমূহকে অর্থাৎ এবিসি
একটি নির্দিষ্ট বৃহত্তর সেটের উপসেট হিসাবে চিহ্নিত করা হলে, অর্থাৎ এস এর উপসেট হিসাবে ওই নির্দিষ্ট বৃহত্তর সেটটিকে আলোচ্য সেট সমূহের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সব ক্ষেত্রে নয়, এই যে সেটগুলো আছে এই আলোচ্য সেট সমূহের সাপেক্ষে অর্থাৎ এবিসি এর সাপেক্ষে এসকে বলা হবে সার্বিক সেট। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এবিসি এর সাপেক্ষে তোমার এসকে বলা হবে সার্বিক সেট, মানে সংজ্ঞাটা বোঝা গেছে। এবারে আসি ঘাত সেট বা সূচক সেট, ইংরাজিতে বলা হয় পাওয়ার সেট। বলছে একটি সেটের সমস্ত উপসেটগুলিকে নিয়ে গঠিত সেটকে ওই সেটের ঘাত সেট বা সূচক সেট বলা হয়। তাহলে ঘাত সেট বা সূচক সেট কি না, একটা সেট আছে যার সমস্ত উপসেটগুলিকে নিয়ে গঠিত সেটকে ওই সেটের ঘাত সেট বা সূচক সেট বলা হয়। ধরো এ একটি সেট, তাহলে এ সেটের সমস্ত উপসেটের সংকলন যদি পিএ হয় তাহলে পিএকে কি বলা হবে? সূচক সেট বলা হবে। তার মানে পিএ ইকুয়ালস টু কি? দোষ অফ এক্স সাচ দ্যাট এক্স এ সেটের একটি উপসেট। কিছু এক্সাম্পল দিলে তোমরা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। শুধু ডেফিনেশনটা একটু জেনে রাখো যে ঘাত সেট বা পাওয়ার সেট বা সূচক সেট মানে হচ্ছে যে কোনো একটা সেটের সমস্ত উপসেটগুলি নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট। এবারে উপসেট সংক্রান্ত কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি, যে 1 নম্বর হচ্ছে প্রত্যেকটি সেট সে নিজের উপসেট। প্রত্যেকটি সেট সে নিজের উপসেট, সে নিজের উপসেট, কারণ প্রত্যেকটা সেট সে তার নিজের উপসেট। নাম্বার টু ফাই মানে এমটি সেট, সমস্ত সেটের উপসেট। ফাই অর্থাৎ এমটি সেট সমস্ত সেটের উপসেট, সমস্ত সেটের উপসেট। তাহলে ফাইটা কি না, সমস্ত সেটের উপসেট। নাম্বার 3, কোনো সেটে মানে যদি এনটি পদ থাকে, কোনো সেটে এনটি পদ থাকলে মানে পদ থাকলে মানে ব্যাপারটা বোঝাচ্ছি যে কোনো সেটে ধরো 2টো থাকতে পারে, 3টে, ওরম তো ইন জেনারেল এনটি পদ থাকলে, মানে কোনো সেটে 2টো 3টে 4টে 5টা এরকম পদ থাকে। আমি ইন জেনারেল লিখলাম যে এনটি পদ থাকলে তার উপসেটের সংখ্যা অর্থাৎ সূচক সেটে উপসেটের সংখ্যা যেটা সেটাই কি তার অর্থাৎ সূচক সেটের পদ সংখ্যা, অর্থাৎ সূচক সেটের পদ সংখ্যা মানে কোনো সেটের উপসেটের সংখ্যাটাই তো সূচক সেটের পদ সংখ্যা, সমান হচ্ছে 2n। সংখ্যাটা কত? 2n। তাহলে 3টে জিনিস আমরা শিখলাম উপসেট সম্বন্ধে। কি? প্রত্যেকটা সেট সে নিজের উপসেট, ফাই সমস্ত সেটের উপসেট, আর কোনো সেটে এনটি পদ থাকলে তার উপসেটের সংখ্যা অর্থাৎ সূচক সেটের পদ সংখ্যা কত হবে? 2n। এবার তোমাদের একটি এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝায়। দেখো, ধরো এ একটা সেট, এর মধ্যে আছে এক্স ওয়াই আর জেড আছে, ঠিক আছে? তাহলে এর উপসেটগুলো নিয়ে যে সেট হবে কি? পাওয়ার সেট। তাহলে পি এ সমান কি হবে? পি একটা সেট, পি এ সমান একটা সেট, সেটের মধ্যে সেট থাকবে। তার মানে আমি প্রথমে বলেছি প্রত্যেকটা সেট সে তার নিজের উপসেট, তার মানে এ একটা নিজে উপসেট। ফাই কি বলেছি? কি দেখো বলে দিয়েছি, প্রথমেই বলেছি প্রত্যেকটা সেট তার নিজের উপসেট। তাহলে পি এর মধ্যে প্রথম এলিমেন্ট কত হবে? এ নিজে। তারপর কি? ফাই সমস্ত সেটের উপসেট, তাহলে ফাই হলো। এবারে অল সাবসেট অফ এক্স ওয়াই জেড, অল সাবসেট অফ এক্স ওয়াই জেড কীভাবে? দেখো, এক্স হবে সেট কন্টেনিং এক্স, সেট কন্টেনিং ওয়াই, সেট কন্টেনিং জেড। এবার দুটো করে নাও, সেট কন্টেনিং এক্স কমা ওয়াই, সেট কন্টেনিং কী হবে? এক্স কমা ওয়াই, এক্স ওয়াই, ওয়াই জেড, ওয়াই কমা জেড, সেট কন্টেনিং জেড কমা এক্স। হলো? তাহলে পাওয়ার সেটে কে কে এলো? এ সেট নিজে এলো, ফাই এলো, আর এ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড ছিল যত উপসেট, অর্থাৎ সিঙ্গেলটন সেট অ্যান্ড ডাবলটন সেট কন্টেনিং এক্স, সেট কন্টেনিং ওয়াই, সেট কন্টেনিং জেড, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। এবার দেখো এ সেটের মধ্যে কটি পদ আছে? এ সেটের মধ্যে মানে এখানে এন সমান কত?
পদ সংখ্যা n, তো তাহলে n সমান কত 3। তা আমি কি সূত্র লিখেছিলাম যে কোনো সেটে যদি nটি পদ থাকে তার উপসেটের সংখ্যা বা সূচক সেটের পদ সংখ্যা কত হবে 2n। তার মানে এ সেটের সূচক সেটের পদ সংখ্যা কত হবে n মানে কত 3, তাহলে 2 এর কিউব মানে কত 8। এবারে পি এর পদগুলো গুনে নাও, কটি পদ আছে 1 2 3 4 5 6 7 8। বোঝা গেল? ব্যাপারটা বোঝা গেল? আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো বি একটা সেট যার মধ্যে তোমার 1 আর 4 আছে, ঠিক আছে? তাহলে এর পাওয়ার সেট বা উপসেটের সংখ্যা কত হবে বলো? 2। এখানে কটি পদ আছে? দুটো, তার মানে 2 স্কোয়ার মানে কত 4টি। তাহলে পিবি সমান দেখো 4টি পদ বিশিষ্ট একটি সেট। আমি কি বলেছি? প্রত্যেক সেট তার নিজের উপসেট, তাহলে বি নিজে, ফাই সমস্ত সেটের উপসেট, আর কি সেট কন্টেনিং 1 আর সেট কন্টেনিং 4। বোঝা গেল? কারণ 1 4 এর পদ বিশিষ্টের উপসেট কি হবে? সেট কন্টেনিং 1 সেট কন্টেনিং 4 ফাই আর বি। দেখো 1 2 3 4 মিলে গেল। তাহলে পাওয়ার সেট সম্বন্ধে বোঝা গেল। এবার কিছু কনক্লুশনে আসি। কনক্লুশন নাম্বার 1, A is a subset of B এবং B is a subset of A imply কি হবে? A equals to B. Conclusion number 2, A is a subset of B এবং B is a subset of C, মানে A B এর সাবসেট আবার B C এর সাবসেট। তাহলে আমরা কি পাবো? A is a subset of C। এই দুটো কনক্লুশন আমরা লিখে নিলাম যে এ বি এর সাবসেট, বি এর সাবসেট হলে এ আর বি সমান হবে, আর এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ সি হলে এ ইজ এ সাবসেট অফ সি হবে। ভেন চিত্র, যে সামতলিক চিত্রের সাহায্যে সেট ও সেটের প্রক্রিয়াগুলিকে সহজেই প্রকাশ করা যায় তাকেই ভেন চিত্র বলে। তাহলে সংজ্ঞাটা কি? একটা চিত্র আছে যার সাহায্যে যে কোনো সেট এবং সেটের সংক্রান্ত যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে আমরা প্রকাশ করে থাকি সহজে, সেটাকে বলা হয় ভেন চিত্র। এবার ভেন চিত্র দেখো, এবারে আসি ভেন চিত্র কিভাবে প্রকাশ করব। সাধারণত কোনো সামতলিক ক্ষেত্রে অবস্থিত একটি আয়তক্ষেত্রের অন্তস্থ সকল বিন্দু দ্বারা সার্বিক বা সার্বজনীন সেট ইউ এর ভেন চিত্র প্রকাশ করা হয় এবং ওই আয়তক্ষেত্রের অন্তস্থ কোনো বদ্ধ বক্ররেখা বা বৃত্ত দ্বারা সার্বিক সেটের কোনো একটি উপসেট এর পদসমূহকে প্রকাশ করা হয়। অর্থাৎ সার্বিক সেটের ক্ষেত্রে একটা সামতলিক ক্ষেত্রে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। সেই আয়তক্ষেত্রের সমস্ত বিন্দু দ্বারা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটের পদগুলোকে প্রকাশ করা হয় এবং ওই ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটের অন্তর্গত যে উপসেট এ আছে তার পদগুলো আমরা যে কোনো বদ্ধ বক্ররেখা বা বৃত্ত দ্বারা প্রকাশ করে থাকি। তো এটি তোমাদের চিত্র অঙ্কন করে বোঝায়। দেখো তোমরা তো আগে এক্সাম্পল নিই। ধরো ইউনিভার্সাল সেট ইউ ইকুয়ালস টু, আমরা ছোট করে একটা এক্সাম্পল নিচ্ছি বোঝানোর জন্য। 1 2 3 4 5 6 নিলাম, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এবার ইউনিভার্সাল সেটের অন্তর্গত একটা উপসেট ধরে নাও 2 4 6, তাহলে এর একটা উপসেট কি হলো 2 4 6। তাহলে চিত্রটা কীরকম হবে? বলা হয়েছে যে সামতলিক ক্ষেত্রে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, যে আয়তক্ষেত্রটা হচ্ছে ইউনিভার্সাল সেটের সমস্ত পদে, আয়তক্ষেত্রের প্রত্যেকটা বিন্দু হচ্ছে ইউনিভার্সাল সেটের সমস্ত পদ। অর্থাৎ তোমাদের যেটা বলা হয়েছিল আর কি, যে সাধারণত কোনো আমরা সামতলিক ক্ষেত্রে এটি আয়তক্ষেত্রের অন্তস্থ সকল বিন্দু দ্বারা সার্বিক বা সার্বজনীন সেট, এটি হচ্ছে ইউ। এবার ইউ এর মধ্যে এটা কি হবে না, একটি বৃত্ত দ্বারা প্রকাশ করা হবে। কি দ্বারা? একটি বৃত্ত দ্বারা। তার মানে এ সেটটি হচ্ছে এইটি। বোঝা গেল? ইউনিভার্সাল সেট হচ্ছে এই আয়তক্ষেত্রটি, আর এ সেটটি কি? এ সেটটি হচ্ছে ওই আয়তক্ষেত্রের ভিতরে যে বৃত্তটা অঙ্কন করেছি সেটি হচ্ছে। বোঝা গেল? তার মানে ভেন ডায়াগ্রাম মানে হচ্ছে একটা ইউনিভার্সাল সেটের মধ্যে আর একটা যে সেট আমরা প্রকাশ করলাম সেটা কি ভেন ডায়াগ্রামে আমার হলো না, এই যে ইউনিভার্সাল সেটটাকে আমরা একটা আয়তক্ষেত্রের আকারে প্রকাশ করলাম। তার মানে এই আয়তক্ষেত্রের প্রত্যেকটা পদই হচ্ছে কি ইউনিভার্সাল সেটের পদ, প্রত্যেকটা বিন্দু। আর এ সেটের হচ্ছে কি, তার ভিতরে একটি বৃত্ত এঁকেছি যেটি হচ্ছে এ সেট। তোমাদের সাবসেট যে বলেছিলাম, যে ধরো একটা সেট, মানে এই ইউনিভার্সাল সেটের একটা সেট ধরো বি হচ্ছে ধরো 1 3 4
5, তাহলে বি একটা সেট 1 3 4 5। এবার দেখো সি একটা সেট হচ্ছে 3 আর 5। তো লক্ষ্য করে দেখো সি সেটটা বি সেটের মধ্যে আছে, তার মানে সি ইজ এ প্রপার সাবসেট অফ বি, বিকজ প্রপার সাবসেট অর্থাৎ যথার্থ সাবসেট মানে হচ্ছে বি এর মধ্যে 1 এবং 4 আছে যেটা সি এ নেই। এবার এর ভেন ডায়াগ্রাম কিভাবে আঁকবো? এই গোটাটাই হচ্ছে ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 থেকেই আসছে। তাহলে আমি আবার একটা ইউনিভার্সাল সেট মানে ওই আয়তক্ষেত্র আঁকবো, আয়তক্ষেত্র এঁকে তার নাম দেব ইউ, মানে এটা ইউনিভার্সাল সেট। এবারে হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার বড় বি সেট, ভালো করে বোঝো, এটা হচ্ছে বি সেট। এটি কি? এটি হলো তোমার বি সেট, এই বৃত্তকলাটা বি সেট। এবার সি 3 5টা কি বি সেটের মধ্যে আছে, তার মানে এটি হচ্ছে সি। তার মানে সিটা যদি আমরা অন্য কালার দিয়ে বোঝাই, তার মানে সিটা কি হচ্ছে বি এর ভিতরে আছে। তো তার মানে সিটা হচ্ছে এই যে পার্টটা আমি শ্যাডেড করে দিচ্ছি, এই যে শ্যাডেড পোর্শনটা হচ্ছে সি, যেটা কি বি এর মধ্যে আছে। তাহলে ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা সহজেই বুঝতে পারছি বি ইজ এ সাবসেট অফ সি। তাহলে ভেন ডায়াগ্রাম বি ইজ এ সাবসেট অফ সি কি হলো না, ইউনিভার্সাল সেট হলো এই আয়তক্ষেত্রটি। এই আয়তক্ষেত্রের ভিতরে তোমার একটি সেট আছে বি, বড় সেট বি আছে, আর বি এর ভিতরে সি আছে, কারণ বিকজ সি ইজ এ প্রপার সাবসেট অফ বি, সিটা বি এর প্রপার সাবসেট। বোঝা গেল ভেন ডায়াগ্রাম ব্যাপারটা। এর পরবর্তীকালে যে আমি সেট সংক্রান্ত যে তোমার অ্যাপ্লিকেশানগুলো আছে, যে থিওরিগুলো আছে, সেগুলো আমি ভেন ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। পরবর্তী যে টার্মটি আছে সেটি হচ্ছে দুটি সেটের যোগ, অর্থাৎ ইউনিয়ন অফ টু সেট। বলছে দুটি সেট এ ও বি এর দুটি সেট এ ও বি এর দুটি সেট এ ও বি এর যোগ, এ ও বি এর যোগকে আমরা এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করে থাকি। এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করে থাকি, যেখানে এবার হচ্ছে সংজ্ঞাটা এ ইউনিয়ন বিটা কি, মানে দুটি সেটের যোগ। সাধারণত বাংলা আমরা ইউজ করি না, মেনলি এটা ইউনিয়ন অফ টু সেট। তোমাকে এটা এ ইউনিয়ন বি আকারেই বলতে হবে, এ যোগ বি তোমরা কিন্তু বলবে না, এটাকে বলা হয় এ ইউনিয়ন বি। তুমি ধরো এই মধ্যিখানে আছে, তুমি বলবে স্যার এটা এ যোগ বি, বলবে না, এটা বলবে এ ইউনিয়ন বি, যেখানে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু ডেফিনেশনটা বলছে দোষ অফ এক্স such that x belongs to a or মানে অথবা x belongs to b, সেই সমস্ত x যারা a অথবা b তে আছে। তার মানে দুটি সেটের যোগ কি হলো, এ ও বি এর যোগকে আমরা এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করে থাকি, যেখানে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু দোষ অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। ধরো একটা ইউনিভার্সাল সেট দিয়েছে, ধরো 1 2 3 4 5 6 7 8 9 আর 10। এবার এর ইউনিভার্সাল সেটের সম্পর্কিত একটা ধরো এ সেট দিয়েছে 2 6 8 9, আর বি একটা সেট দিয়েছে 1 3 6 8 হলো। তাহলে এ ইউনিয়ন বি কি হবে, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু সেই সমস্ত পদ যারা এ অথবা বিতে আছে। দেখো 2 আছে, 6 এতেও আছে বিতেও আছে, মানে এ অথবা বিতে অথবা দুটোতেও কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি ভাববে স্যার এতে আছে বিতে দুটোতেই আছে, তো এ অথবা বললে না, অথবা মানে ওটা মানে নয়, মানে এতেও থাকলেও হবে বিতে থাকলেও হবে। 8 এতেও আছে বিতেও আছে হবে, তারপর 9 হবে, তারপর পড়ে আছে কত 1 আর 3, মানে এ অথবা বি যে কোনো একটাতে যে পদগুলো থাকবে সবাই। দেখো মানে এ এর পদগুলো তো এলো প্লাস বি এর পদগুলো এলো, যারা রিপিট হয়েছে ধরো 6 আর 8 রিপিট হয়েছে, ওরা একবারই লেখা হবে, যেন দুবার লিখে দিও না, ওইটাই বোঝাতে চাইলাম। এবার ভেন ডায়াগ্রামে তোমাদের ইউনিয়নটা বুঝিয়ে দিই। ভেন ডায়াগ্রামে কি হবে, ইউনিভার্সাল সেট, সেটিকে আমরা কি বলেছি, ইউনিভার্সাল সেটটিকে আমরা আয়তক্ষেত্র আকারে লিখব।
তাহলে এটা হলো তোমার ইউনিভার্সাল সেট এ ইউ। এবার এর মধ্যে একটা সেট আছে এ আর একটা সেট আছে বি। তাহলে এটা কি সেট? এটি হচ্ছে এ সেট আর এটি বি সেট। তাহলে এ ইউনিয়ন বি মানে এ অথবা বি, তার মানে এতেও থাকতে পারে অথবা বিতেও থাকতে পারে। মানে এই গোটা পার্টটাই হচ্ছে তোমার, এই যে গোটা পার্টটা কোনোটাই বাদ করলো না, গোটাটাই হলো তোমার এই যে গোটা স্যাডেড করা আছে সেটা হচ্ছে এ ইউনিয়ন তোমার বি। বোঝা গেল? তাহলে এ ইউনিয়ন বি অর্থাৎ দুটি সেটের যোগ কি, বোঝা গেল ব্যাপারটা। এবার হচ্ছে দুটি সেটের ছেদ অর্থাৎ ইন্টারসেকশন অফ টু সেট। দুটি সেট এ ও বি এর ছেদ, দুটি সেট এ ও বি এর, দুটি সেট এ ও বি এর ছেদ আমরা, দুটি সেট এ ও বি এর ছেদ আমরা এ ইন্টারসেকশন উল্টো ইউ, এ ইন্টারসেকশন মানে উল্টো ইউ বি দ্বারা প্রকাশ করে থাকি। বোঝা গেল? ইউনিয়নের ক্ষেত্রে যেরকম ইউ হচ্ছিল, ইন্টারসেকশনের ক্ষেত্রে উল্টো ইউ বি দ্বারা প্রকাশ করে থাকি, প্রকাশ করে থাকি। এবং এবার ডেফিনেশন যে এ ইন্টারসেকশন বি মানেটা কি? এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু দোস অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ইউনিয়নে ছিল কি অথবা অর, এখানে কি হবে অ্যান্ড, এবং এক্স বিলংস টু বি। ওখানে ছিল কি ইউনিয়নের ক্ষেত্রে অর ছিল, এখানে হবে অ্যান্ড, অর্থাৎ সেই সমস্ত পদ যারা এ এবং বি দুটোতেই থাকবে। একটা উদাহরণ দিলে তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবে। দেখো ধরো ইউনিভার্সাল সেট, যেহেতু আমি একটাই উদাহরণ দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 আর 10, এটা ইউনিভার্সাল সেট। এ একটি সেট 2 4 8 10, আর বি একটা সেট 1 2 4 6 8। বোঝা গেল? তাহলে এ একটা সেট কি 2 4 8 10, আর বি একটা সেট 1 2 4 6 8। তাহলে এ ইন্টারসেকশন বি ডেফিনেশনটা কি বলেছে? এ ইন্টারসেকশন বি, দেখো উল্টো ইউ, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কি দোস অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, অর্থাৎ দুটোতেই আছে। সে দেখো 2 দুটোতেই আছে, তাহলে 2 আসবে। 4 এতেও আছে বিতেও আছে, তাহলে 4 আসবে। 8 এতেও আছে বিতেও আছে, 8 আসবে। আর এমন কোনো পদ আছে যেটা দুটোতেই আছে আর নেই? তার মানে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কি হলো 2 4 8 হলো। মানে ইউনিয়ন হলে কি হতো? সবাই হতো, 2 4 8 10 1 6 সবাই হতো। কিন্তু ইন্টারসেকশন ছেদের ক্ষেত্রে কি হলো? যারা দুটোতেই আছে একমাত্র তারাই হলো। ব্যাপারটা বোঝা গেল? এবার এর ভেন ডায়াগ্রামটা দেখে নাও। তাহলে এর ভেন ডায়াগ্রামটা কি হবে? একটা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটটাকে আমরা কি আয়তক্ষেত্র আকারে লিখব। তাহলে ইউনিভার্সাল সেটটাকে আমরা লিখলাম আয়তক্ষেত্র ইউ, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এবার এর মধ্যে ধরো তোমার এ সেট, এ সেটটা একটা আঁকো, এটা এ সেট আর একটা বি সেট আঁকলাম। তাহলে এটি কি? এটি তোমার এ সেট আর এটি কি? এটি তোমার বি সেট। তাহলে এ ইন্টারসেকশন বি মানে এমন একটা রিজন যেটা এ আর বি এর ক্ষেত্রে কমন। ভালো করে দেখাও, এই গোটাটা হচ্ছে তোমার এ আর গোটাটা হচ্ছে বি, তাহলে দুজনের কমন পার্ট কোনটা হলো? এইটা হচ্ছে তোমার কমন পার্ট। তাহলে এইটি তোমার হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। এই ভেন ডায়াগ্রামগুলো তোমাদের খুবই কাজের, ভালো করে বুঝবে যে কিভাবে প্রত্যেকটা অপারেশনকে আমরা ভেন ডায়াগ্রামে বোঝাচ্ছি। তাহলে এ ইন্টারসেকশন বি কি হলো না দুজনের যেটা কমন পার্ট। নেক্সট হচ্ছে বিচ্ছেদ সেট। বলছে দুটি সেট এ ও বি এর, দুটি সেট এ ও বি এর কোনো সাধারণ পদ না থাকলে, কোনো সাধারণ পদ না থাকলে সেট দুটিকে বিচ্ছেদ সেট বলে। সেট দুটিকে বিচ্ছেদ সেট বলে। বিচ্ছেদ সেট বলে তার মানে দুটোর কোনো কমন এলিমেন্ট নেই। ধরো তোমার ইউনিভার্সাল সেট 1 2
3 4 5 6, ছোট করে একটু বোঝাচ্ছি। আর এ একটা সেট 1 3 4, আর বি একটা সেট 2 4। এবার লক্ষ্য করে দেখো, তাহলে এ আর বি, বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে কি, মানে কোনো সাধারণ পদ আছে? দেখো এ 1 আছে, বিতে নেই, এ 3 আছে, বিতে নেই, সরি এখানে একটু ভুল হচ্ছে, এটা 6 হবে। বি ইকুয়ালস টু হচ্ছে 2,6। তাহলে দেখো এ 1 আছে, বিতে নেই, এ 3 আছে, বিতে নেই, এ 4 আছে, বিতে নেই, মানে 6 আছে। আবার বিতে 2 আছে, সেটা এতে নেই, বিতে 6 আছে, এতে নেই। তার মানে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এদের সাধারণ কি হচ্ছে, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কোনো পদ আছে? নেই, ফাই। তার মানে এই ধরনের সেটকে বলা হয় বিচ্ছেদ সেট, যাদের অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, যাদের কোনো সাধারণ পদ নেই। সাধারণ পদ নেই মানে এ ইন্টারসেকশন বি, দেখো এতে আছে 1 3 4, এখানে আছে 2 6, তার মানে কোনো সাধারণ পদ নেই। তাহলে কি হবে, ইন্টারসেকশন বি ফাই হয়ে গেল। তাহলে এই ধরনের সেটকে বলা হয় বিচ্ছেদ সেট। এটি যদি তুমি ভেন ডায়াগ্রাম আঁকো, ধরো বিচ্ছেদ সেটের তোমার ভেন ডায়াগ্রাম আঁকতে দিল, দুটো সেট শুধু আলাদা হয়ে বসে যাবে। ধরো এটা ইউ ইউ, তাহলে এ সেট আর এটা হচ্ছে বি সেট, এটা এ সেট আর এটা বি সেট। দুটি সেট বিচ্ছেদ কিভাবে দেখানো হচ্ছে, দেখো দুটি সেট সম্পূর্ণ আলাদা, মানে তাদের কোনো কমন এলিমেন্ট নেই, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ফাই, মানে দুটি সেট বিচ্ছেদ সেট, মানে তাদের ইন্টারসেকশন পার্ট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান কি হবে, ফাই হবে। এবারে আসি দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেট। দুটি সেট এ ও বি এর অন্তর, দুটি সেট এ ও বি এর অন্তর আমরা এ মাইনাস বি, এ একটু মাইনাসটা টেরিয়ে লিখবে, এ মাইনাস বি, আমরা এ মাইনাস বি দ্বারা, নর্মাল মাইনাস লিখলেও হবে সেটা কথা না, একটু টেরিয়ে লেখা হয়, বা নর্মাল মাইনাস লিখবে, কোনো অসুবিধা নেই। এ মাইনাস বি দ্বারা প্রকাশ করা হয়। এবং ডেফিনেশনটা কি, তোমরা নর্মাল মাইনাসই লিখবে, ওটা কোনো অসুবিধা নেই। এ মাইনাস বি ইকুয়ালস টু দোস অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলংস টু বি, মানে সেই সমস্ত এক্স যারা এতে আছে কিন্তু বিতে নেই। এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো ইউ ইকুয়ালস টু 1 2 3 4 5 6, একটু ছোট করে দিলাম। এ ইকুয়ালস টু 1 1 4 5 6, বি ইকুয়ালস টু 1 2 4 1 2 4 5ও করে দাও, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু, বলো কি হবে, ডেফিনেশন কি বলছে, যে এ মাইনাস বি হচ্ছে দোষ অফ এক্স, যারা এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে এর কোন পদগুলো বিতে নেই, দেখো এর 1 বিতে আছে, এর 4 বিতে আছে, এর 5 বিতে আছে, তাহলে এর 6 যে বিতে নেই, তাহলে এ মাইনাস বি সমান কত হবে, 6 হবে। বোঝা গেল? এবার যদি বলো যে স্যার বি মাইনাস এ কত হবে, উল্টে দাও, বি এর সেই সমস্ত পদ যারা এতে নেই, দেখো বি এর 1 এতে আছে, বি এর 2 এতে নেই, তাহলে 2টা গোল পাকিয়ে দাও, বি এর 4 এতে আছে, বি এর 5 এতে আছে, তার মানে বি মাইনাস এ কত হলো, 2 হলো। তাহলে ব্যাপারটা বোঝা গেল, মানে একটা সেট থেকে আর একটা সেটের মাইনাস যদি তোমরা করো, সেই সেটের যে পদগুলো কমন আছে অর্থাৎ তারা বাদ যাবে, অর্থাৎ বি এ মাইনাস বি মানে এর মধ্যে বি এর যে পদগুলো আছে কে কে আছে, 1 5 আছে, তাহলে 1 1 5, আর কি 4 আছে, 1 5 আর 4 আছে, তাহলে 1 5 4 এরা কি বাদ পড়ে গেল, তাহলে কি পড়ে থাকলো 6, তাহলে এ মাইনাস বি কত হলো, এ মাইনাস বি হলো 6। আবার বি মাইনাস এ, বি এর মধ্যে যে পদ আছে কত, 1 4 আর 5, তাহলে পড়ে থাকলো কত 2, তাহলে 2। এবার ভেন ডায়াগ্রামে জিনিসটা বোঝায়। ভেন ডায়াগ্রামে দেখো কীরকম হবে, বারবার আমি বললাম যে তোমার ইউনিভার্সাল সেট সবসময় একটা আয়তক্ষেত্র হবে, যেটা ইউনিভার্সাল সেট, তার মধ্যে এ একটা সেট
একটা বৃত্ত এঁকে নাও, বি একটা সেট আর একটা বৃত্ত এঁকে নাও। তাহলে এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে তোমার বি। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এ থেকে বি এর, এই গোটাটা এ থেকে বি এর পার্টটা বাদ দিয়ে দাও। তাহলে বি এর পার্টটা কোনটা, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কোনটা, এই যে পার্টটা পড়ে থাকছে। তার মানে এ মাইনাস বি, এটাই হচ্ছে এ মাইনাস বি, যেটা আমি রেড কালারে দেখিয়েছি। তাহলে এ মাইনাস বি কোনটা হলো, এই যে পার্টটা, এই যে রিজেনটা আছে, এটা হচ্ছে তোমার এ মাইনাস বি ভেন ডায়াগ্রামে। ক্লিয়ার? তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে তোমার, এ মাইনাস বি কী হলো, এ থেকে বিটাকে বাদ দেবে। এবার এ মাইনাস বি এর আর একটা সুন্দরভাবে লেখা যায়, আর একটা কথা যদি আমরা বলি যে এ মাইনাস বি, আচ্ছা পরে ওটা দেখানো যাবে, যে এ মাইনাস বিটাকে আমরা তাহলে ভেন ডায়াগ্রামে জিনিসটা বুঝিয়ে দিলাম যে এ মাইনাস বি কী। মানে এ মাইনাস বিটায় ভেন ডায়াগ্রাম থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে এ মাইনাস বি সমান আবার কি লেখা যায়, দেখো সমান লেখা যায় এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, দেখো এ ইউনিয়ন বি মাইনাস বি, মানে এ ইউনিয়ন বি থেকে বিটাকে তুমি বাদ দিয়ে দাও। বুঝতে পারলে? এগুলো লাগে না, জাস্ট আমি তোমার ভেন ডায়াগ্রামটা বোঝানোর জন্য এ করলাম, যে গোটা এ ইউনিয়ন বি থেকে তোমার বিটা বাদ চলে গেল। ঠিক আছে? এবার বলছে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। এ একটি, ধরো এ একটি সেট, এ একটি সুসংজ্ঞাত সেট, এ একটি সুসংজ্ঞাত সেট এবং ইউ হচ্ছে সার্বিক সেট। ইউটা কি, অর্থাৎ ইউনিভার্সাল সেট, ইউ হচ্ছে সার্বিক সেট হলে এ বাদে সার্বিক সেটের সমস্ত, এ বাদে সার্বিক সেটের সমস্ত পদগুলি নিয়ে যে সেট হয়, পদগুলি নিয়ে যে সেট হয় তাকে এ সেটের পূরক সেট বলে, তাকে এ সেটের পূরক সেট বলে। ইহা এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এর মাথায় সি অথবা এ প্রাইম অথবা এর মাথায় বার দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কি হচ্ছে, এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু দোজ অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট কিন্তু এক্স ডাজ নট বিলংস টু এ। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেটের সেই সমস্ত পদ যারা এ সেটে নেই। যদি ভেন ডায়াগ্রামে এটা বোঝায়, ভেন ডায়াগ্রামে কীরকম হবে দেখো, তা ইউনিভার্সাল সেট মানে কি, আমরা বলেছি যে ইউনিভার্সাল সেট মানে একটি আয়তক্ষেত্র হবে। তাহলে এটি হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট, এর মধ্যে এ সেটটা আছে, তাহলে এর মধ্যে কি এ সেট আছে। তাহলে এ কমপ্লিমেন্ট কোনটা হবে, এ কমপ্লিমেন্ট হবে এ বাদে ইউনিভার্সাল সেটের যে পোর্শনটা, অর্থাৎ এই যে পার্টটা, এ বাদে ইউনিভার্সাল সেটের যে পার্ট পড়ে থাকবে সেটি তোমার হবে এ কমপ্লিমেন্ট। অর্থাৎ রেড কালারের শেডেড যে পোর্শনটা আমি দেখাচ্ছি এখন, এটি হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট। তাহলে এই যে পার্টটা কি হলো, এটা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট। তাহলে দেখো তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝায়, এক্সাম্পল হচ্ছে দেখো, যদি তুমি ইউনিভার্সাল সেট ইউ ইকুয়ালস টু যদি লেখো 1 2 3 4 5 6, আর এ একটা সেট যদি হয় 2 4 6, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হবে তোমার
2 4 6 বাদ দিয়ে, তাহলে 2 4 6 বাদ দিয়ে যে পদগুলো আছে মানে 1 3 আর 5, বোঝা গেল? এই হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট। এবারে এখানে একটি সূত্র আছে যে আমরা এ মাইনাস বি যেটা শিখেছিলাম, এ মাইনাস বি, এটিকে আবার এইভাবেও লেখা হয় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ মাইনাস বিটাকে কীভাবে লেখা হয়? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তুমি দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, ভেন ডায়াগ্রামটা যদি আঁকি, ধরো এটা ইউনিভার্সাল সেট, এটা এ আর এটা বি, তাহলে এটা হচ্ছে এ সেট আর এটা বি সেট। এবার দেখো এ মাইনাস বি মানে কোনটা? এই যে পার্টটা, তো এই পার্টটার সঙ্গে দেখো বি কমপ্লিমেন্ট মানে কি? বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি বাদে যে পার্টটা, তা বি বাদে যে পার্টটার সঙ্গে এর ইন্টারসেকশন করলে কি হচ্ছে সেটি, বি বাদে যে পার্টটা তার সঙ্গে ইন্টারসেকশন করলে এই পার্টটাই পাচ্ছি। সেই জন্য আমরা লিখব এ মাইনাস বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটি একটি ফর্মুলা যে এ মাইনাস বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার আসি সেট বীজগাণিতিক সূত্রাবলী, অর্থাৎ সেটের যে সূত্রাবলী আছে। 1 নম্বর হচ্ছে বর্গৈক সমসূত্র। 1 নম্বরে কি? বর্গৈক সমসূত্র, ইংরাজিতে বলা হয় আইডেমপোটেন্ট ল। বর্গৈক সমসূত্র ইংরাজিতে বলা হয় কি? আইডেমপোটেন্ট ল। ইংলিশ টার্মগুলো ভালো করে জেনে রাখবে। আইডেমপোটেন্ট ল। এটা কি? এটি বলছে এর 1 নম্বর হচ্ছে এ ইউনিয়ন এ, এর সঙ্গে এর ইউনিয়ন করলে কি হবে? এ হবে। আর 2 নম্বর কি? এ ইন্টারসেকশন এ সমান কত হবে? এ হবে। এ ইন্টারসেকশন এ সমান কত হবে? এ হবে। এটা হচ্ছে বর্গৈক সমসূত্র। দেখো সবেতেই এ আছে, মানে একই সেটটাই পাওয়া যাচ্ছে। 2 নম্বর হচ্ছে বিনিময় সূত্র। 2 নম্বর কি? বিনিময় সূত্র। এই সূত্রগুলো অঙ্ক করার কাজে লাগবে। ইংরেজিতে বলা হয় কমিউটেটিভ ল। ইংরেজিতে কি বলা হয়? কমিউটেটিভ ল। সেটি কি? সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে যে কোনো দুটি সেট এর আর এবং বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি যা আর বি ইউনিয়ন এ একই হবে। আর নাম্বার 2 হচ্ছে এ ইন্টারসেকশন বি যা ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ তাই হবে। নাম্বার 3 সংযোগ সূত্র। নাম্বার 3 হচ্ছে সংযোগ সূত্র। সূত্রগুলোকে কিন্তু নাম সহ মনে রাখতে হবে। বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট সূত্র এগুলো। সংযোগ সূত্র ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। ইংরেজিতে কি বলা হয়? অ্যাসোসিয়েটিভ ল। সেটিও দুটো করে হবে, ইউনিয়নের ক্ষেত্রে একটা, ইন্টারসেকশনের ক্ষেত্রে একটা। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ শেষের দুটোর ইউনিয়নের সঙ্গে প্রথমটার ইউনিয়ন যা হবে, প্রথম আর দ্বিতীয় ইউনিয়নের সঙ্গে শেষের ইউনিয়ন করলেও তাই হবে। দেখো, আর 2 নম্বর ইন্টারসেকশন শুধু ইউনিয়নের জায়গায় বসে যাবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কি হবে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ প্রথম শেষ দ্বিতীয় তৃতীয়র ইন্টারসেকশনের সঙ্গে প্রথমের ইন্টারসেকশন যা হবে, প্রথম দুটোর ইন্টারসেকশনের সঙ্গে তৃতীয়টার ইন্টারসেকশন করলে একই হবে। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে বন্টন সূত্র। 4 নম্বরে কি? বন্টন সূত্র। বন্টন সূত্র বা এটি ইংরেজিতে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা কি? 3টে সেট এবিসি থাকবে। 3টে সেট এবিসির ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান, মনে রাখার টেকনিকটা দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, তাহলে মধ্যিখানে ইউনিয়ন আছে, এ ইউনিয়ন বি মধ্যিখানের ইন্টারসেকশন এ ইউনিয়ন সি 1 নম্বর। আর 2 নম্বরটা কি? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান কি হবে? দেখো, এ ইন্টারসেকশন বি মধ্যিখানের ইউনিয়ন এ ইন্টারসেকশন সি।
বোঝা গেল? এটি হচ্ছে তোমাদের বন্টন সূত্র। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট সূত্র 5 নম্বরে, ডি মর্গানের সূত্র। 5 নম্বরে বলছে ডি মর্গানের সূত্র। ডি মর্গান একজন গণিতজ্ঞ ছিলেন, তো উনি এই সূত্রটি আবিষ্কার করেছে, তাই ওনার নামই এই সূত্রটি ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র ইংরেজিতে হচ্ছে ডি মর্গ্যানস, MORGANS, মর্গ্যানস ল, ডি মর্গ্যানস ল। এটি কি? 1 নম্বর হচ্ছে বলছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট করলে যখন কমপ্লিমেন্টটা ভেঙে যাবে, এ কমপ্লিমেন্ট ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সিমিলারলি নাম্বার 2, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট সমান কি হবে না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? যখন কমপ্লিমেন্ট ভাঙবে তখন ইউনিয়ন হয়ে যাবে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন হয়ে যাবে ইউনিয়ন। তাহলে ডি মর্গানের সূত্র। এরপর 6 নম্বরে আছে অভেদ সূত্র বা আইডেন্টিটি ল। 6 নম্বরে হচ্ছে অভেদ সূত্র, অভেদ সূত্র বা আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল। এটি কি বলছে? এর 1 নম্বরে বলছে যে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট কি হবে? ইউনিভার্সাল সেট হবে। নাম্বার 2, এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট কি হবে? এ হবে। নাম্বার 3, এ ইউনিয়ন ফাই কত হবে? এ হবে। আর নাম্বার 4, এ ইন্টারসেকশন ফাই, ফাইয়ের সঙ্গে ইন্টারসেকশন করলে কি হবে? ফাই হবে, ছোট সেটটি হবে, কারণ ফাইয়ের মধ্যে তো কোনো পদই নেই। তাহলে অভেদ সূত্র যখন হবে তখন কে কে আসবে? ইউনিভার্সাল সেট আর ফাই। ইউনিভার্সাল সেট আর ফাইয়ের সঙ্গে কোনো সেটের ইউনিয়ন আর ইন্টারসেকশন করলে কি হবে? ইউনিভার্সাল সেটের সঙ্গে কোনো সেটের ইউনিয়ন করলে ইউনিভার্সাল সেট হবে, ইন্টারসেকশন করলে সেই সেট নিজে হবে। ফাইয়ের সঙ্গে কোনো সেটের ইউনিয়ন করলে সেই সেট হবে, আর ইন্টারসেকশন করলে কি হবে? ফাই হবে। নেক্সট হচ্ছে 7 নম্বরে, 7 নম্বর হচ্ছে পূরক সূত্র। 7 নম্বর হচ্ছে কি না, পূরক সূত্র। পূরক সূত্র, পূরক সূত্র বা এটিকে বলা হয় কমপ্লিমেন্ট ল, কমপ্লিমেন্ট ল। তো কমপ্লিমেন্ট ল মানে বুঝতেই পারছো, তার মানে কমপ্লিমেন্টের সঙ্গে যে এ একটা সেট হলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এ এর সঙ্গে এ কমপ্লিমেন্ট করলে কি হবে? ইউনিভার্সাল সেট হবে। দেখো ড্র করে তোমাদের দেখে দিচ্ছি। ধরো এটা ইউনিভার্সাল সেট, তাই এটা এ, এটা এ, তাহলে এ কমপ্লিমেন্ট কোনটা হবে? এ কমপ্লিমেন্ট হবে তোমার এ বাদে যে পার্টটা পড়ে আছে। তাই এদের দুজনের যোগ করলে কি হচ্ছে? এই রেড কালার করা আর এ সেটটাকে যদি আমরা যোগ করে দিই, দিলে কি হচ্ছে? তখন ইউনিভার্সাল সেট হচ্ছে। নাম্বার 2, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ফাই। দেখো এর সঙ্গে এই যে এ আর এ কমপ্লিমেন্ট যেটা রেড কালারে লেখা আছে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, তাই এর ইন্টারসেকশন করলে কি হবে? ফাই হবে। নাম্বার 3 বলছে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। দেখো এ কমপ্লিমেন্ট মানে রেড বাদে ইউনিভার্সাল সেটে কে পড়ে থাকবে? এ পড়ে আছে। ভালো করে বোঝো, এ কমপ্লিমেন্ট মানে আমি যে রেড কালার করে যে পোর্শনটা দেখিয়েছি সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট বাদে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট বাদে ইউনিভার্সাল সেটের কি পদ পড়ে আছে? এ পড়ে আছে। তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কি হবে? এ হবে। নাম্বার 4, ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট। ভালো করে দেখো ছবিতে, ইউনিভার্সাল সেট এই গোটাটা, তা গোটাটার কমপ্লিমেন্ট করলে আর কিছু পদ থাকবে নাকি? কিছুই তো থাকবে না। তার মানে এ ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট কত হবে? তোমার ফাই হবে। এবার দেখো ফাইয়ের কমপ্লিমেন্ট, ফাইয়ের মধ্যে তো কোনো পদই নেই, ফাইয়ের মধ্যে কোনো পদই নেই, তার কমপ্লিমেন্ট করলে কি হবে? এই ইউনিভার্সাল সেটটা হবে। তাহলে ফাইয়ের কমপ্লিমেন্ট হচ্ছে তোমার এই ইউনিভার্সাল সেট। এই হলো তোমাদের সেট সংক্রান্ত টোটাল যে বেসিক কনসেপ্ট বা থিওরি বলো না কেন, এই হলো টোটাল তোমাদের সূত্র। এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে ভালো করে তৈরি করবে, আর তৈরি করা হয়ে গেলে আমি পরবর্তীকালে তোমাদের অঙ্কগুলো করে দেখাবো। এখানে একটু সূত্র আর একটি বাকি আছে, যেটি হচ্ছে তোমাদের নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট।
নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট। ধরো নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট মানে হচ্ছে এন এ লেখা হয়। এন এ মানে কি? নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট। দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট, ধরো একটা সেটের মধ্যে এম খানা পদ আছে, তাহলে এন এর সমান কত হবে? এম হবে। সাপোজ এ একটা সেট, সেটের মধ্যে ধরো এ, ই, আই, ও, ইউ আছে, তো সেক্ষেত্রে এন এর সমান কি হবে? এন এর সমান কত? কটি পদ আছে দেখো, 1 2 3 4 5, তাহলে এন এর সমান কত হলো? 5 হয়ে গেল। কোনো সেটের পদ সংখ্যাকে কোনো সেট এর পদ সংখ্যাকে, মানে তার ভিতরে যে সংখ্যক পদ আছে, কোনো সেট এর পদ সংখ্যাকে সেটটির ক্রম, অর্থাৎ ইংরেজিতে বলা হয় কি? অর্ডার। ক্রম ইংরেজিতে বলা হয় অর্ডার, বা কার্ডিনাল নাম্বার বলা হয়। কি বলা হয়? কার্ডিনাল নাম্বার। CARDINAL, কার্ডিনাল নাম্বার, অর্থাৎ কার্ডিনাল সংখ্যা বলা হয়। কোনো সেট এর পদ সংখ্যাকে কি বলা হয়? কার্ডিনাল সংখ্যা বলা হয়। এবার দুটি সেটের ক্ষেত্রে, দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এন অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর মধ্যে মোট কটি পদ আছে বের করার সূত্র হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। নোট: যদি এ আর বি পৃথক হয়, যদি এ ও বি পৃথক হয় অর্থাৎ ডিসজয়েন্ট, সেক্ষেত্রে কি হয়? এ ইন্টারসেকশন বি সমান ফাই হবে। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কত হবে? সেক্ষেত্রে এন অফ এ ইন্টারসেকশন বি সমান কত? 0 হয়ে যাবে, কারণ ফাই সেটে কোনো পদ থাকে না। তখন যদি ডিসজয়েন্ট হয়, তখন এন এ ইউনিয়ন বি সমান হয়ে যাবে এন এ প্লাস এন বি, অর্থাৎ এই যে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটি আসবে না। যে কোনো তিনটি সেট এ বি সি এর ক্ষেত্রে, যে কোনো তিনটি সেট এ কমা বি ও সি এর ক্ষেত্রে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তিনটি সেটের ক্ষেত্রে সূত্রটি একটি আলাদা। কি না? এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এই হলো সেট সংক্রান্ত তোমাদের যাবতীয় বেসিক কনসেপ্ট, অর্থাৎ ডেফিনেশান, বিভিন্ন টার্মের ডেফিনেশান এবং টোটাল সূত্র। এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে ভালো করে মন দিয়ে তৈরি করো। এই সূত্রগুলো তৈরি করতে পারলে তোমরা সেট সংক্রান্ত যে কোনো অঙ্ক যদি বুঝে তৈরি করতে পারো, সেট সংক্রান্ত যে কোনো অঙ্ক করে উঠতে পারবে। এর পরবর্তী ভিডিওতে আমি সেটের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাক। তো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে রাখবে।